নমস্কার, আমি অন্বেষা। ভয় পেতে আমরা সকলেই ভালোবাসি। আমরা আবার চলে এসেছি আমাদের নতুন গল্প নিয়ে। গল্পের পাঁচালীর আজকের পরিবেশনায় আপনাদের স্বাগত। গল্পের পাঁচালীর সব গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশের বেল আইকনটি অন করতে ভুলবেন না কিন্তু। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প। সন্ধ্যা প্রকাশনী থেকে প্রকাশিত গভীর রাতে হঠাৎ ভূতের হানা। গভীর রাত, রাজবাড়ির ভিতর ঘুমিয়ে আছে রাজা, মন্ত্রী, পাত্রমিত্রগণ। সেপাই মন্ত্রীরা তরোয়াল, বল্লম, বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে গোটা রাজবাড়িকে। এমন সময় কোথা থেকে কিংভূত কিমাকার একদল মানুষ এসে হানা দিল সেই রাজবাড়িতে। অস্ত্রধারীরা কেউ অস্ত্র বের সুযোগই পেল না। তার আগে এরা এদের ঘাড়ে চেপে ঘাড় মটকে মেরে ফেললো সবাইকে। তারপর তারা তাদের গায়ের রক্ত শুষে খেয়ে ঢুকলো ঘোড়াশালে। সেখানেও তারা সব ঘোড়াকে মেরে ফেললো। তারপর ঢুকলো রাজপ্রাসাদে। সেখানে কাউকে বাঁচিয়ে রাখলো না তারা। তবে তারা ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়েও এলো না। পরদিন সকালে রাজপ্রাসাদের কাছে মরা মানুষের ছিন্ন ভিন্ন দেহ, রক্ত, জড়ো করা মাংসের পিণ্ড এইসব দেখা গেল। হাতি ঘোড়াশালে মরে পড়ে আছে বহু হাতি ও ঘোড়া, কেউ জীবিত নেই। কিন্তু কোনো মানুষজনকে দেখা গেল না সেখানে। অনেকে মনে করলো এটা কোনো জীবিত প্রাণীর কথা হতেই পারে না, এ নিশ্চয়ই কোনো পরপারের প্রাণীর কাজ। তবে কেউ আর ওই রাজপ্রাসাদের দিকে এগোনোর সাহস পেল না। এই কাহিনী বহু পুরানো, গ্রামের বয়স্কদের মুখে মুখে এটা শোনা যায়। এরপর কেটে গেছে বহু দিন। ওদিকে কেউ পা না বাড়ালেও গ্রামটা এখন আর গ্রাম নেই। আশেপাশে বহু বাড়ি হয়েছে, বাজারও বসেছে, পাশ থেকে রেলপথও বসেছে, তাই জন্য গ্রামটার একটু উন্নতি হচ্ছে। এই গ্রামে বাস করত এক নাপিত। তার নাম ছিল হিরু প্রামাণিক। সবাই তাকে হারু বলেই ডাকতো, অনেকে হিরুও বলতো। তার আবার বড়লোক হওয়ার খুব স্বাদ। মিথ্যে কথা ও ছলচাতুরিতে তার জুড়ি মেলা ভার পুরো গ্রামে। সে অনায়াসে রাতকে দিন, দিনকে রাত করতে পারত। টিনের গায়ে রং চাপিয়ে সেটাকে সোনা বলে চালানোর ক্ষমতা রাখত সে। কিন্তু তাই বলে তো আর টাকা করতে পারতো না। কিন্তু বড়লোক হওয়ার লোভ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারতো না কিছুতেই। কিন্তু কোনো না কোনো ভাবে জীবিকা নির্বাহ তো করতেই হবে। তাই সে প্রথমে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চুলদাড়ি কামাতে লাগলো। এখন বাজারে একটা ইটের সেলুন খুলেছে। আর আজকাল সে সবাইকে বলে বেড়ায় একদিন সে নাকি তার এই জাত ব্যবসা ছেড়ে একটা হোটেল খুলবে। সকলে যখন তাকে জিজ্ঞাসা করে, কেন হোটেলই বা কেন, এই প্রশ্নের উত্তরে সে বলে, আজকাল হোটেলের ব্যবসাই সবচেয়ে ভালো, এই ব্যবসায় লাভ বেশি। কথাটা অবশ্য পাঁচু ওরফে হিরু প্রামাণিক মন্দ বলেন। সত্যি আজকাল হোটেল ব্যবসায় কিন্তু খুব লাভ। হিরু প্রামাণিক তাই সেই চেষ্টাই করতে লাগলো তলে তলে। একদিন ঠাকুর তার দিকে মুখ তুলেও চাইল। সত্যি সত্যি হিরু একদিন হীরালাল পাল হয়ে গেল। সে কিন্তু এখন আর বাজারে বসে কারোর চুলদাড়ি কাটে না। হীরালাল পাল এখন একটি বিরাট হোটেলের মালিক। ওই হোটেলটি সে তৈরি করেছিল সেই রাত দুপুরে ভূতের দ্বারা যে রাজবাড়িতে হানা দিয়েছিল, এবং সেই রাতেই রাজা, রানী, সিপাহী, মন্ত্রী সহ রাজকন্যাকেও নিহত হতে হয়েছিল সেই বাড়িতে। সেই বাড়িতেই সে হোটেলটা খুলেছিল। তার সামান্য চুলদাড়ি কাটা নাপিত কত বড় একটা বাড়ি কিনলই বা কি করে, আর এত টাকাই বা পেল কোথায়, এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে একটু কানাফুসো হচ্ছিল বইকি। হিরু অবশ্য বলে সে লটারির টিকিট কেটেই তাতে নাকি এত টাকা একসাথে জিতেছে। আর এই যে বাড়িটা, এই বাড়িটা সে কিনেছে কলকাতার নিবারণ রায় নামে এক ভদ্রলোকের কাছ থেকে। যে রাজা রানী ওই বাড়িতে নিহত হয়েছিল সেই রাতে, সে নাকি তাদেরই বংশধর। লন্ডন থেকে পড়াশোনা করছিল। তার ঠাকুরদা, ঠাকুমা, পিসিমা এদের মৃত্যুর সংবাদ পেয়েও তার বাবা তাকে জানায়নি ভয়ের কারণে। বাবার কাছে পরে নিবারণ শুনেছিল তাদের নায়েব লিখেছিল ওই বাড়িটায় নাকি ভূতের আড্ডা বসেছে। তারাই একদিন রাত দুপুরে আক্রমণ করে ওই বাড়ির সকলকে মেরে বাড়িটা দখল করেছিল। নিবারণের বাবা তাদের বিশ্বস্ত নায়েবের এই চিঠি পেয়ে
তাই আর ওদিকে জীবনেও পা বাড়ায়নি। তলে তলে ওই বাড়ি ও জায়গা বিক্রি করার চেষ্টা করছিল বহুদিন ধরে। একবার নিবারণের বাবা অভয় ওই বাড়িটা সংস্কার করিয়ে কয়েকটা ভাড়াটেও বসিয়েছিল, কিন্তু তারা মাঝরাতে নানা অদ্ভুত কাণ্ড দেখে বাড়ি ছেড়ে ভয়ের চোটে প্রাণ বাঁচিয়ে পালায়। এরপর অবশ্য অভয় রায় নিজে কয়েক মাস ওখানে থাকতে এসেছিল বসবাস করার জন্য। একদিন রাত দুপুরে হঠাৎ একটি ভয়ঙ্কর আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ভয়ের চোটে বিছানার উপরে উঠে বসে। লোকের পায়ের আওয়াজও শুনতে পায় সে তক্ষুনি। মনে হয় কে যেন ঘরে পায়চারি দিচ্ছে। অভয় রায় সঙ্গে সঙ্গে একটু ভয় এবং সাহস মেশানো সুরে চিৎকার করে ওঠে, কে কে ঘরের ভেতরে? কিন্তু প্রত্যুত্তরে সে কোনো সাড়া পায় না। আলো জ্বালে সে, কিন্তু ঘরের ভেতরে কি কাউকে দেখতে পায় না। শুধু দেখলো একটি কুচকুচে কালো বিড়াল জানলা দিয়ে এক লাফে বাইরে বেরিয়ে যাচ্ছে। অভয় রায় মনে মনে বললেন, উড়ে শালা হারামজাদা, এ তাহলে তোমার কাজ? পরের দিনও রাতের খাওয়া দাওয়া সেরে যথারীতি একই ঘরে ঘুমোতে যায়, কিন্তু মাঝরাতে আবার সেই খটখট আওয়াজ। দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঠিক রাত 2টো বাজে। এত রাতে কি আবার বিরক্ত করতে এলো, এটাই ভাবছে মনে মনে অভয়। লোকের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? সে আবার জিজ্ঞাসা করে উঠল, এত রাতে কি আবার জ্বালাতন করতে এলি বাবা? কিন্তু আবার গতকাল রাতের মতো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না প্রত্যুত্তরে। অভয় ভাবল মনে মনে, হয়তো সেই কালো বিড়ালটা আবারও তাকে বিরক্ত করতে এসেছে। রাগের চোটে আলো জেলে দরজায় 2টো ধাক্কা মেরে আবারও বিছানায় গিয়ে শুতে গেল। কিন্তু যখনই না বালিশে মাথা ঠেকালো, আবার সেই ঠক ঠক আওয়াজ। এবার মেজাজটা আরো খারাপ হয়ে গেল অভয় রায়। এবার ক্ষিপ্ত হস্তে একটি লাঠি হাতে বেরিয়ে পড়েন অভয় রায় বিড়ালটাকে মারার জন্য। দাঁড়া শালা, আজ তোর হচ্ছে। রোজ রোজ তুই আমার ঘুম ভাঙাবি, আজ মজা দেখাচ্ছি তোকে। এই বলে দরজা খুলতেই একটা দমকা হাওয়া ঘরে ঢুকলো, আর সেই হাওয়ার চোটে অভয়ের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। কোথাও কোনো কুকুর বিড়াল কিচ্ছু দেখা গেল না, তবে তার কানে একটি শব্দ ভেসে উঠল। তবে সেটা কোনো স্বাভাবিক স্বর না। অভয় রায়ের মনে হলো এই স্বর কোনো পার্থিব জীবিত মানুষের হতেই পারে না। জমিদার অভয় রায় শুনতে পেল তাকে কে যেন বলছে, খোকা খোকা খোকা, পাশের ঘরে শোবার ব্যবস্থা কর রাতের জন্য। অভয় রায় তো অবাক। তার পা দুটো কেন মাটির সাথে কেউ আঁকড়ে বেঁধে দিয়েছে। গাছের মতো শিকড় বেরিয়ে মাটিতে যেন গিথে গেছে তার। সমস্ত শরীর তার পাথর হয়ে গেল এই শুনে। সে যেন নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানিটা শুনেও এবার ভয় পেতে লাগলো। খোকা তার ডাক নাম, আর তার এই নামটা তার বাবা ছাড়া কেউ কোনোদিন তাকে ডাকেনি। আর এই ঘরটাতে তো সবসময় তার বাবাই শুতেন শুনেছে সে। তার বাবাও মারা গেছে, সে তো আজ প্রায় 10 বছর হতে চলল। তাহলে তাকে ঘর ছেড়ে দেওয়ার কথা কে বলল? সারা রাত চোখের দুপাতা এক করতে পারল না অভয়। আলো জেলেই রাখলো, জানলা দরজাও বন্ধ করে দিল। তৃতীয় দিনও অভয় সেই ঘরেই শোবে তা ঠিক করলো, কিন্তু তার মনে ভয়ের রেখা স্পষ্ট। কিন্তু পরের দিন আবারও ঠিক ওই সময় ঘড়িতে 2টো ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে দরজায় টোকা পড়ল। আজ আর কিন্তু অভয় দরজা খুলল না, বলা ভালো খোলার সাহসটাই হলো না। কিন্তু তা বলে ঘুমোতে পারল নাও কিন্তু সে শান্তি করে, খালি নিজের প্রাণের আশঙ্কা হতে লাগলো। সকালে উঠে গরম চাদরটা গায়ে দিতে গিয়ে দেখলো সেটা নেই। কোথায় গেল? তন্ন তন্ন করে খুঁজলেন অভয় রায়। তার দামি শালটি কোথায় গেল? কিন্তু কোথাও তার হদিশ পেলেন না। সেই শালটাকে তিনি দেখতে পেলেন পরের দিন। মনে হলো তারই শালখানা গায়ে জড়িয়ে কে যেন তার শোবার ঘরের দিকে আসছে। অভয় রায় দূরে অপেক্ষা করতে লাগলেন। তার ধারণা গতকাল
চোরটা শাল চুরি করেছিল, সে আজ সেই একই শাল গায়ে দিয়েই তার ঘরে আরো দামি কিছু চুরি করার মতলবে এসেছে। শাল গায়ে দেওয়া লোকটা যে মুহূর্তে ঘরে ঢুকলো, সেই মুহূর্তেই অভয় ঘরে ঢুকে শিকল তুলে দিয়ে চোর চোর বলে চেঁচাতে লাগলো। তার চিৎকার শুনে বাগানের মালি, দুজন দারোয়ান, দুজন চাকর এবং রাঁধুনিও ছুটে এলো তার ঘরের দিকে। অভয় রায় বললেন, আরে তোরা আয়, শিগগির আয় এদিকে, ঘরে চোর ঢুকেছে, চোর। আমি দরজা খোলার সঙ্গে সঙ্গেই তোরা ধরবি ওকে, কিন্তু সবাই প্রস্তুত থাক, দেখ চোরটা যেন পালাতে না পারে। দরজা খুলে তো অভয় রায় অবাক, তার সাথে সাথে তার কাজের লোকেরাও অবাক। ঘরে কোথাও কেউ নেই, মানুষ তো দূরের কথা, একটা টিকটিকি পর্যন্ত দেখা যাচ্ছে না ঘরে। শালখানা জানলায় ঝুলছে, সেটা ধরতে যেতেই বাইরে সরে গেল, মনে হলো কেউ যেন শালটাকে বাইরে থেকে টেনে নিল। সকলে অভয় রায়কে জিজ্ঞাসা করল, বাবু চোর কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছিস না। অভয় রায় গম্ভীরভাবে বললেন, চোর নিশ্চয়ই ওই জানলা দিয়ে পালিয়েছে। তবে তার এই উত্তরে তার চাকর বাকররা তো দূরে থাক, তিনি নিজেও সন্তুষ্ট হলেন না। অভয় রায়ের কথা শুনে সকলে মুচকি মুচকি হাসতে লাগলো। তাদের হাসি অবশ্য নিরর্থক নয়। জানলার শিক অক্ষত, শিকের মাঝে যে ফাঁক থাকে তার ভিতর দিয়ে বড়জোর একটা বিড়াল গলতে পারে, মানুষ তখন ঝাড়। তারা ভাবলো মাঝরাতে কোনো আজগুবি গল্প ভাবছে অভয় রায়, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছে। তারা যে যার ঘরে চলে গেল। এর পরের রাতে আবার একটা কান্নার শব্দ শুনে অভয় রায়ের ঘুম ভাঙল। অভয় রায় দরজা খুলে বাইরে এলেন, তার হাতে দুই ছেলের টর্চ। এই প্রাসাদের পেছনে একটা বাগান আছে, সেখানে নানা রকমের ফলের গাছও ছিল। সেই সব ফলের গাছের মধ্যে একটা শেওড়া গাছ আছে। দেখলো সেখানে ঝুলছে তার সেই শখের দামি শালটা। অভয় রায় তো অবাক, শালটা কি পাখনা গজালো নাকি? ঘর থেকে গায়ে বলে এখানে কি করে এলো? তারপর আবার তাকে ঘরের জানলা থেকে গায়েব হতে দেখা গেল। আজ আবার শালখানা শেওড়া গাছে ঝুলছে। শালখানা আনবার জন্য সে তার দেউরির এক দারোয়ানকে সেখানে পাঠালেন, কিন্তু বহু সময় অতিবাহিত হওয়ার পরেও সেই দারোয়ান ফিরে না আসায় অভয় তার বিশ্বস্ত চাকর নিরাপদকে পাঠালেন। নিরাপদও সেখান থেকে ফিরে এলো না। তবে নিরাপদের মর্মভেদী চিৎকার শুনে সে সেদিকে ছুটে গেল। এবার অভয় নিজেই এগিয়ে চলল। কিছুদূর এগিয়ে যেতেই দেখলো তার দারোয়ান ও প্রিয় চাকর ওই শেওড়া গাছের তলায় আর নেই। তবে কোথা থেকে এক সাধু মাথা নিচের দিকে আর পা উপরের দিকে করে ধ্যান করছে। অনেক ডাকাডাকির পরেও অভয় তার ধ্যান ভাঙাতে পারল না। অনেক চেষ্টার পর শেষে অভয়নাথ ফিরে এলো। পরদিন আবার সেখানে লোকজন নিয়ে গেল অভয়। সাধুকে সেখানে তখন অন্যভাবে দেখা গেল, কাল রাতে যেটা অভয় দেখতে পায়নি, আজ এটাই দেখলো অভয়। দেখলো সেই সাধু দিব্যি একখানা শাল গায়ে জড়িয়ে বসে আছে সেই গাছতলায়, আর সেই শালখানা তারই দামি শালটা। অবাক কাণ্ড, সাধু হয়ে চুরি করেছে, এটা দেখে তো অভয় রেগে আগুন। যদি আমার কাছে চাইতেন তো আমি নিজেই আপনাকে এটা দিয়ে দিতাম। এর উত্তরে সাধু বাবা বললেন, কি গো রাজার বেটা, ভাবছিস আমি তোর শালখানা কোথায় পেলাম? অভয় তো অবাক, একটু দেশে সাধু নয় যে তার মনের কথা জেনে গেল। কি রে অবাক হলি? অবাক হওয়ার কিচ্ছু নেই, এই শালখানা হাওয়ায় আমার কাছে ভেসে এসেছে। আমি ধ্যানে বসে জেনেছি এক অশরীরী আত্মা এটা তোর ঘর থেকে এখানে এনেছে, কিন্তু সেই অশরীরী আত্মা আমার চারপাশে আসতে পারে না। অভয় ভক্তির সঙ্গে সাষ্টাঙ্গে সাধুকে প্রণাম জানালেন। তিনি মনে মনে ভাবলেন, এই সাধু তো সর্বজ্ঞ, তাহলে তার চাকর ও দারোয়ান কোথায় আছে তার হদিশও নিশ্চয় ইনি দিতে পারবেন। সাধু বাবা, আপনি তো সর্বজ্ঞ, এবার বলুন তো আমার বিশ্বস্ত চাকর নিবারণ ও দারোয়ান রঘুপতিকে আমি কোথায় পাবো? অভয়,
এখান থেকে 7 মাইল দূরে দামোদর নদীর তীরে একটা শ্মশান আছে, সেখানে তারা পড়ে আছে। কিন্তু সাধু বাবা, অত রাতে সেখানে তারা গেল কি করে? তাদের উড়িয়ে নিয়ে গেছে এক অশরীরী ভৌতিক আত্মা। তার উদ্দেশ্য? সে আমার মতো এক সাধুর এজেন্ট হয়ে কাজ করছে। সে সিদ্ধ পুরুষ হতে চায়। তোমাকে সেখানে গিয়ে ওদের মুক্ত করে আনতে হবে। তারা কি বেঁচে আছে সাধু বাবা? আছে, ওদের বলি দিয়ে ওই তান্ত্রিক সন্ন্যাসী ভূত সিদ্ধ হবে। তা বাবা, তুমি যেতে পারবে তো? আমি আপনার কাজের জন্য আমার প্রাণ পর্যন্ত দিতে পারি। আশীর্বাদ করুন যেন আমি সফল হই। তা সাধু বাবা, আমি কি এখনই বেরিয়ে পড়ব? না, কারণ তুমি দিনের বেলায় তোমার অনুচরদের দেখতে পাবে না। কেন সাধু বাবা? ওই তান্ত্রিক তাদের মায়া বলে এমন জায়গায় লুকিয়ে রাখবে যে সেই জায়গায় তোমার যাওয়া অসম্ভব। তাই তুমি সেখানে যাবে কৃষ্ণ চতুর্দশী রাতে। বেশ, তাই হবে সাধু বাবা। অভয়ের মনে তখন তাদের প্রাসাদের যে ভৌতিক রহস্য আছে তা ভেদ করার একটা জেদ চেপে বসেছে। যেমন করেই হোক এই বাড়ির ভূত সে ছাড়াবেই ছাড়াবে। এই সাধুর দ্বারাই তা সম্ভব, এই বিশ্বাসও তার জন্মেছে। সাধুর অলৌকিক শক্তি যদি কিছুটা তার আয়ত্তে আসে, তবে তিনিও এই বাড়িকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন।